তাহলে আমরা কোশ্চেনটা পড়া শুরু করি আর তোমরা নোট করা শুরু করো। এটা হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট এন্ড ক্লাসিফাইড ব্যালেন্স শিট। এটা প্রথম মডেল কোশ্চেনের 10 নম্বর কোশ্চেন। আমি রেয়ামিলের মধ্যে কি আইটেমগুলো কি কি আইটেম আছে আগে আমি দেখছি, তোমরা সেই রেয়ামিল আইটেমগুলোকে ভালো করে পরিচয় হও। আচ্ছা সুস্মিতা আছো? সুস্মিতা? জি স্যার। আচ্ছা, যখন আমি তোমাদেরকে বলবো যে বলো তো ক্যাপিটাল, তখন তুমি বলবে এটা স্টক হোল্ডার সিকিউরিটি, ড্রয়িং স্টক হোল্ডার সিকিউরিটি, ফার্নিচার এন্ড ফিক্সার্স ফিক্সড অ্যাসেট, ইকুইপমেন্ট অফ ফিক্সড অ্যাসেট। এইভাবে আমি যখন জিজ্ঞাসা করব তুমি বলতে পারবে না? পারবা না? কি স্যার আরেকবার বলেন, কথা কেটে কেটে আসছিল। ও, আমি বলছি যে রেয়ামিলের যে আইটেমগুলো এখানে দেওয়া আছে প্রত্যেকটার পরিচয় তো আমি তোমার কাছে জানতে চাইতে চাই। যেমন আমি যদি জিজ্ঞাসা করি ক্যাপিটালটা কি, তুমি বলবে এটা ওনার সিকিউরিটি, ড্রয়িং ওনার সিকিউরিটি, ফিক্সার্স এন্ড ফিটিংস ফিক্সড অ্যাসেট। কি বলছি বুঝতে পেরেছো? এইভাবে আমি একটা একটা করে জিজ্ঞাসা করি, তুমি বলতে পারবা না? জি স্যার পারবো। আচ্ছা, তাহলে ইকুইপমেন্টটা তো ফিক্সড আছে তাই না? বলো তো মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা কি? এটা একটা অ্যাসেট না? মার্চেন্ডাইজ ইনভেন্টরি রেয়ামিলে যদি থাকে তাহলে এটা কি? এটা আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড এর আইটেম। আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করতে গিয়ে সর্বপ্রথম মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা ওপেনিং ইনভেন্টরিটা লিখি। কনিকা ঠিক আছে না? কনিকা? জি স্যার। আমরা তো এখন প্রত্যেকটা মডেল কোশ্চেনে অন্তত একটা করে ইনকাম স্টেটমেন্ট হয়তো পাবো। তো যদি পাই তাহলে সেই অঙ্কের আইটেম গুলোকে আমি এখন যেভাবে পড়ছি, এখন আর তোমাকে আজকে সুস্মিতা বলতে হবে না, আমি আজকে যেভাবে পড়ছি আগামীকাল ক্লাস থেকে এই আইটেম গুলো যখন আমি পড়বো তুমি আমাকে শোনাবা, ঠিক আছে? তারপর দেখো পারচেজ, এটাও কি কস্ট অফ গুডস সোল্ড আইটেম না? জি স্যার। আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করতে গিয়ে প্রথমে ওপেনিং ইনভেন্টরি লিখি, এরপরে আমরা পারচেজ লিখি। দেখো তো পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স, এটা আমরা পারচেজ থেকে বাদ দিব না? জি স্যার। আর ওয়েজেস এক্সপেন্সটা কস্ট অফ গুডস সোল্ড এর আইটেম না? জি স্যার। এটাকে আমরা আদার ডাইরেক্ট এক্সপেন্স বলি। অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড বের করার সময় ওপেনিং ইনভেন্টরির সঙ্গে পারচেজটা যোগ হয় আর আদার ডাইরেক্ট এক্সপেন্স গুলো যোগ হয়। তাহলে এই ওয়েজেসটা হচ্ছে আদার ডাইরেক্ট এক্সপেন্স, মনে থাকবে? জি স্যার। ওয়েজেসটা হচ্ছে আদার ডাইরেক্ট এক্সপেন্স। আচ্ছা, স্যালারিজ এক্সপেন্স এটা অপারেটিং এক্সপেন্স না? জি স্যার। অপারেটিং এক্সপেন্স কে দুই ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, একটাকে বলা হয় সেলিং এক্সপেন্স। তো স্যালারিজ এক্সপেন্সটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তাই না? হ্যাঁ, এটা মনে রাখবে, কারণ আমরা কিন্তু অপারেটিং এক্সপেন্স কেও ক্লাসিফাই করে দুই ভাগ করে লিখব। অপারেটিং এক্সপেন্স কে কিন্তু আমরা ক্লাসিফাই করে দুই ভাগ করে লিখব। আসলে অ্যাকাউন্টস রিসিভেবল এটা কারেন্ট অ্যাসেট। জি স্যার। আর সেলস তো সেলস, এটা বলতে হবে, এটা আমাদের রেভিনিউ ইনকাম স্টেটমেন্টে সর্বপ্রথম বসবে। বলতো অ্যাকাউন্টস পেয়েবল এটা কারেন্ট লায়াবিলিটি না? জি স্যার। সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স এটা কি আমরা সেলস থেকে বাদ দেব না? জি স্যার। এবার মনোযোগ দিতে হবে এই আইটেমটার দিকে। লোন, এই লোনটা হচ্ছে লং টার্ম লায়াবিলিটি, এই লোনটা লং টার্ম লায়াবিলিটি, কিন্তু আমাদের অঙ্কটা 2018 সালের হলেও, অঙ্কটা 2018 সালের ডিসেম্বর 31 তারিখের হলেও দেখো আমরা লোনটা কিন্তু নিয়েছিলাম 1 সেপ্টেম্বর 2017-তে। তো এখন আমাকে কণিকা বলতে পারবে এই লোনের উপর 6% হারে সুদ আমরা কত সময়ের জন্য ধরবো? কণিকা বলতে পারবে এই লোনের উপরে 6% হারে আমরা ইন্টারেস্টটা কত সময়ের জন্য ধরবো? স্যার, স্যার 1 বছরের তো। ভেরি গুড, ভেরি গুড। 1 বছরে গত বছর চলে গেছে, এই বছরটা ধরবো শুধু। ভেরি গুড। সুস্মিতা দেখেছো ও কত সতর্ক, দেখেছো? 1 সেপ্টেম্বর 2017, যখন আমরা 2017 সালের অঙ্ক করেছিলাম তখন আমরা 4 মাসের তোমার ইন্টারেস্ট ধরেছিলাম, কিন্তু এটা তো 2018 সাল। তাহলে 18 সালে তার বয়স কি পুরো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো 1 বছর না? তাহলে আমাদের এই 10,000 টাকার উপরে 6% হারে আমাদের কিন্তু পুরো 1 বছরের সুদই ধরতে হবে। আর তোমরা 10,000 এর উপরে যদি 6% করো তাহলে সুদের পরিমাণ হবে 600 টাকা। আচ্ছা,
সুদের পরিমাণ 600 টাকা। কণিকা বলতে পারবে এই 600 টাকার সুদ ইন্টারেস্ট অন লোন আমরা কোথায় কোথায় লিখবো? এই 6% লোন যেটা আসবে 600 টাকা, এই 600 টাকার ইন্টারেস্ট অন লোনটা আমরা কোথায় কোথায় লিখবো কণিকা বলতে পারবে? স্যার মনে পড়ে কিন্তু আইটেমটার নামটা ভুলে গেছে। তো ঠিক আছে, আমি তোমাকে বলছি এই ইন্টারেস্ট অন লোনটা আমরা নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে লিখব। অপারেটিং এক্সপেন্স লেখার পর আমাদের যে নন অপারেটিং এক্সপেন্স আছে, যে নন অপারেটিং মানে অপারেটিং ইনকাম বের করার পর আমরা নন অপারেটিং এক্সপেন্সটা বাদ দিই। সেই নন অপারেটিং এক্সপেন্স আমরা সকল প্রকার ইন্টারেস্ট, তাই না, লস অন সেল অফ জি, জি, অ্যাসেট স্যার। আমরা এগুলো লিখি। তাহলে এই 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 যে ইন্টারেস্ট এক্সপেন্স, যেটা ইন্টারেস্ট অন লোন 600 টাকা, নন অপারেটিং এক্সপেন্সে একবার বসবে আর একবার কারেন্ট লায়াবিলিটি পাশে বসবে, বুঝছো? যে কোনো খরচ বকেয়া থাকলে, যে কোনো খরচ বকেয়া থাকলে সে কিন্তু আরেকবার কারেন্ট লায়াবিলিটি পাশে বসে, তাই না? জি স্যার। তাহলে যে কোনো খরচ বকেয়া থাকে, এই সুস্মিতা ইন্টারেস্ট অন জি, লোন স্যার। 600 টাকা একবার নন অপারেটিং এক্সপেন্সে লিখবো, আর একবার হ্যাঁ, কারেন্ট আরেকবার। লায়াবিলিটিতে লিখবো। মনে থাকবে? হ্যাঁ, জি স্যার। যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে সুমাইয়ার উসিলায়, তাহলে অঙ্কটা যখন করতে বসবা যদি ভুলে যাও কোনো কিছু, ভিডিওটা আরেকবার ছাইড়া নেবা। লং টার্ম লাইবিলিটি লিখবো। লং টার্ম লায়াবিলিটিতে তো 10,000 টাকা তুমি সরাসরি লিখে দিবা, কিন্তু ইন্টারেস্ট যেটা বের করবো আলাদাভাবে, সেটা একবার আমরা নন অপারেটিং এক্সপেন্সে লিখবো, আরেকবার কারেন্ট লায়াবিলিটির মধ্যে লিখবো। তো লোনের সঙ্গে যোগ বিয়োগ কিছুই করবো না, বুঝছো? জি স্যার। লোনের মতন আমরা সরাসরি 10,000 টাকা লং টার্ম লায়াবিলিটির মধ্যে লিখে দিব, কিন্তু ইন্টারেস্ট অন লোন এটা একবার নন অপারেটিং এক্সপেন্সে বসবে আর একবার কারেন্ট লায়াবিলিটিতে বসবে, মনে থাকবে? 600 টাকা। 600 টাকা হয়েছে। হ্যাঁ, পোস্টেজ এক্সপেন্সটা আমাদের অপারেটিং এক্সপেন্স এর অ্যাডমিনিস্ট্রেটিভ এর আন্ডারে বসে। রেন্ট এক্সপেন্সটাও অপারেটিং এক্সপেন্স, এটাও অ্যাডমিনিস্ট্রেটিভ এর মধ্যে বসে। ট্রেড এক্সপেন্সটাও অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটাও অপারেটিং এক্সপেন্স এর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এর আন্ডারে বসবে। ইন্স্যুরেন্স এক্সপেন্সটাও অপারেটিং এক্সপেন্স, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এর আন্ডারে বসবে। আর ট্রাভেলিং এক্সপেন্সটা তুমি চাইলে সেলিং এক্সপেন্স এর মধ্যে লিখতে পারো যদি অন্য কোনো সেলিং এক্সপেন্স থেকে থাকে। আমাদের এই অঙ্কে বোধহয় অন্য কোনো সেলিং এক্সপেন্স নাই, তাহলে আর খামাখা আলাদাভাবে সেলিং এক্সপেন্স এর নাম না লিখা, দেখো তো ব্যাড ডেট আছে কিনা। হ্যাঁ আছে 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 আছে, না তাহলে লিখবা। তাহলে এই ট্রাভেলিং এক্সপেন্সটাকে তোমরা সেলিং এক্সপেন্স এর মধ্যে লিখবা, মনে থাকবে কণিকা? লেখ, মনে থাকবে? জি স্যার। তাহলে ট্রাভেলিং এক্সপেন্সটা আমাদের একটা অপারেটিং এক্সপেন্স, আর এই অপারেটিং এক্সপেন্সটা সেলিং এক্সপেন্স এর আন্ডারে বসবে। অপারেটিং এক্সপেন্স সেলিং হতে পারে, অপারেটিং এক্সপেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ হতে পারে, এটা সেলিং এর আন্ডারে বসবে, মনে থাকবে? তাহলে ব্যয় মিলের সবগুলো আইটেম আমরা পড়লাম, কে কোথায় যাবে আমরা দেখলাম। এবার দেখো আমরা এডিশনাল ডাটা বা এডিশনাল ইনফরমেশন কি কি আছে একটু সেটা দেখে নিই। সমন্বয়গুলো আমরা প্রত্যেকটা একটু ভালো করে বুঝে নিই। দেখো তো কণিকা, প্রথমে বলছে এন্ডিং ইনভেন্টরি অন 31 ডিসেম্বর ইজ ভ্যালু টাকা 18,000। কণিকা, এই ক্লোজিং ইনভেন্টরিটা আমরা কোথায় কোথায় লিখবো বলো তো? আর এটা তো কারেন্ট অ্যাসেটে একবার যাবে, আর হচ্ছে যে কস্ট অফ গুডস সোল্ড লাস্ট থেকে যে বিয়োগ যায়। ভেরি গুড। তার মানে কস্ট অফ গুডস সোল্ড বের করার সময় আমরা এই এন্ডিং ইনভেন্টরিটা মাইনাস করি, আরেকবার আমরা এটাকে কারেন্ট অ্যাসেটের মধ্যে বসাই দেই। সুস্মিতা দেখেছো কণিকা কত সুন্দর বলে দিতেছে, দুদিন পর পরীক্ষা বেশ ভালোই দিবে মনে হইতেছে। তাহলে চলো পরের সমন্বয়টা একটু দেখি। এবার আপনি সমন্বয়টা বলেন সাথে ওরাও আমার প্রতিদিন ফোন দেয়া বলে আমি সব পারি, আমি সব পারি। কে কয়? এই সুস্মিতা ফোন দিলেই শুধু একটাই কথা, আমি নাকি সব পারি, আমার পড়াশোনা করার দরকার নাই। কি স্যার দেখ, আসলে বলছি পড়াশোনা দরকার নাই স্যার, পারলে স্যার। আরে আমার পরীক্ষায় নাকি ভালো, ওদের নাকি পরীক্ষা ভালো হবে। এই কথা শুনে মনের মধ্যে যদি অল্প একটু জিদ আসে, এতে যদি হিংসা আসে, তাহলে হয়তো পরীক্ষা ভালো হইতে পারে। কথা বুঝছো? এই কথা শুনে যদি হিংসা হয়, একটু যদি জিদ হয়, আমি তো উস্কানি দেওয়ার চেষ্টা করি সবসময়। একটু উস্কানি দিলে যদি একটু রেজাল্ট ভালো হয় তাহলে তো ভালোই,
তাই না? আমার দরকার খালি লাভ, আমার দরকার খালি লাভ। এখন যদি সুস্মিতা একটু উস্কানি পায় তাকে ভালো লাগছে, এবার 2 নম্বরটা দাও, ফাও কথা বাদ দিয়ে 2 নম্বরটা দাও। গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার 1000, আগুনে পুড়ে গেছে 1000 টাকার মাল, এটা হলো প্রথম শর্ত। তারপর বলছে ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেমস টু বি এক্সটেন্ট অফ টাকা 800 ইজ অ্যাডমিটেড, আর ইন্স্যুরেন্স কোম্পানি আমাদেরকে 800 টাকা দিতে রাজি হয়েছে। দেখছো? তাহলে আমাদের মাল আগুনে পুড়ে গেছে 1000 টাকা, আর বীমা কোম্পানি সেই 1000 টাকা মালের বিপরীতে আমাদেরকে 800 টাকা ক্ষতিপূরণ দিবে। আমি এখন এই সম্মানটা বুঝাবো যে এটা আমরা কোথায় কোথায় বসাবো। আমার প্রথম বক্তব্য হচ্ছে প্রথম অংশটা নিয়ে, সেটা হচ্ছে গুডস Fire. ডিস্ট্রয়েড বাই ফায়ার 1000। এই আমার কথা কি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনতেছো? আমার কথা কি সবাই মনোযোগ দিয়ে স্যার। শুনতেছো? তাহলে একটা কথা শুনে নাও, মাল যদি আগুনে পুড়ে যায় সে সব সময় অবশ্যই ক্রয় থেকে বাদ যাবে, এটা তার প্রথম কাজ। কোনো শর্ত ছাড়াই, কোনো শর্ত ছাড়াই সে ক্রয় থেকে বাদ যাবে। মাল যদি ডিস্ট্রয়েড বাই ফায়ার বা আগুনে পুড়ে যায় তাহলে সে অবশ্যই ক্রয় থেকে বাদ যাবে, মনে থাকবে? জি স্যার। আর 2 নম্বর বক্তব্য হচ্ছে এই পোড়া মাল সমাপনী মজুদ থেকে বাদ যাবে যদি সে সমাপনী মজুদে অন্তর্ভুক্ত থাকে। কিন্তু আমাদের এই পোড়া মাল কি সমাপনীর মধ্যে অন্তর্ভুক্ত আছে? না স্যার। না। তাহলে আমাদের এই অঙ্কে আর এটা বাদ যাবে না। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। সুস্মিতা, আমি পোড়া মাল নিয়ে দুটো কথা বলেছি। 1 নম্বর কথা হচ্ছে পোড়া মাল অবশ্যই ক্রয় থেকে বাদ যাবে কোনো প্রকারের শর্ত ছাড়াই, তাহলে মাল আগুনে পুড়লেই ক্রয় থেকে বাদ যাবে, কি ঠিক আছে? 2 নম্বর কথা আমি বলেছি যে এই সমাপনী মজুদ পণ্য, এই আগুনে বিনষ্ট পণ্যটা তোমার সমাপনী মজুদ থেকে বাদ যাবে যদি সে সমাপনী মজুদে অন্তর্ভুক্ত থাকে। কিন্তু আমাদের এই অঙ্কে কি সে সমাপনী মজুদে অন্তর্ভুক্ত আছে? না স্যার। তাহলে সে এই অঙ্কে সমাপনী মজুদ থেকে বাদ যাবে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার 2 নম্বর কাহিনী হচ্ছে ইন্স্যুরেন্স ক্লেম নিয়ে। দেখো তো আমাদের ইন্স্যুরেন্স ক্লেম বলেছে কত টাকা? 800 টাকা। 800 টাকা। মনে রাখবে এই ক্ষতিপূরণের জন্য ইন্স্যুরেন্স কোম্পানি যে টাকাটা দিতে চেয়েছে সেটা আমাদের কারেন্ট অ্যাসেট। তাই আমরা কারেন্ট অ্যাসেটের মধ্যে ক্লেম রিসিভেবল, কি নামে? ক্লেম রিসিভেবল বা ইন্স্যুরেন্স ক্লেম রিসিভেবল, যে নামে লেখো ইন্স্যুরেন্স ক্লেম রিসিভেবল নামে আমরা 800 টাকা লিখে দিব কারেন্ট অ্যাসেটের মধ্যে। তাই দেখেছো? তাহলে বীমা কোম্পানি যে টাকাটা ক্ষতিপূরণ দিতে চেয়েছে তাকে ইন্স্যুরেন্স ক্লেম রিসিভেবল, ইন্স্যুরেন্স ক্লেম রিসিভেবল নামে আমরা কারেন্ট অ্যাসেটের মধ্যে বসিয়ে দিব। এই তাহলে বলো দেখি সুস্মিতা, আমাদের আগুনে পুড়ে গেছে কত? 1000। আর বীমা কোম্পানি দেবে কত? 800 টাকা। তাহলে বীমা কোম্পানি দেবে না কত? 200 টাকা। এই 200 টাকা আমাদের লস, আর এটা আমরা নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে লিখবো। নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে আমরা 200 টাকা লস অন ফায়ার নামে লিখবো, লস অন ফায়ার নামে আমরা লিখবো বা সানড্রি লস নামে লিখবো, বাট এটা নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে লিখবো, মনে থাকবে? জি স্যার। তাহলে এই পুরো সমন্বয়টা এখন আমরা কিভাবে সলভ করব? আগুনে যে 1000 টাকার মাল পুড়ে গেছে আমরা ক্রয় থেকে প্রথমে তাকে বাদ দিব। 2 নাম্বার, বীমা কোম্পানি এখান থেকে ক্ষতিপূরণ দিবে 800 টাকা, ওটা আমরা কারেন্ট অ্যাসেটের মধ্যে লিখবো। জি আর স্যার। বীমা কোম্পানি আমাদেরকে যে 200 টাকা ক্ষতিপূরণ দিবে না সেটাকে আমরা লস অন ফায়ার নামে নন অপারেটিং এক্সপেন্সে লিখবো, মনে থাকবে? লস অন ফায়ার নামে নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে লিখবো, মনে থাকবে? জি স্যার। পরীক্ষার 2 নাম্বার সমন্বয়টা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এবার আসো আমাদের 3 নাম্বার এবং গুরুত্বপূর্ণ একটা সমন্বয় আমরা করি। ক্রিয়েট এন্ড অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট, অনাদায়ী দেনা সঞ্চিতি ধরতে বলছে 5% অন অ্যাকাউন্টস রিসিভেবল। দেনাদারের উপরে 5% অনাদায়ী দেনা সঞ্চিতি ধরতে বলছে, এটা নতুন সঞ্চিতি। তোমরা দেখো তো আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলটা কত ছিল? আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলটা ছিল 22,000, ঠিক আছে? তাহলে এই 22,000 এর সাথে 5% ধরে দাও, 5% ধরে দাও, 22,000 এর 5% কত হয়? 1100। 1100। তাহলে বলো তো আমাদের নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি, এটাকে আমরা রিকোয়ার্ড ব্যাড ডেট প্রভিশন বলি, এটাকে আমরা বলি রিকোয়ার্ড ব্যাড ডেট প্রভিশন। বলতো এটা আমাদের মার্কেটিং এক্সপেন্স কে বৃদ্ধি করবে না? এটা মার্কেটিং এক্সপেন্সের আন্ডারে
রিকোয়ার্ড ব্যাড ডেট প্রভিশন নামে লিখতে হবে, বুঝছো? নতুনটাকে বলা হয় রিকোয়ার্ড ব্যাড ডেট প্রভিশন, আর পুরানটাকে বলা হয় এক্সিস্টিং প্রভিশন। নতুনটাকে বলা হয় রিকোয়ার্ড ব্যাড ডেট প্রভিশন, আর পুরাতনটাকে বলা হয় এক্সিস্টিং প্রভিশন। এই ঠিক আছে? জি স্যার। তাহলে রিকোয়ার্ড ব্যাড ডেট প্রভিশন। Required bad debt provision. এটা আমরা একবার অপারেটিং এক্সপেন্সে লিখবো, আর একবার আমরা অ্যাসেট পাশে অ্যাকাউন্টস রিসিভেবল থেকে বাদ দিয়ে দিব, তাই না কণিকা? জি স্যার। সুস্মিতা, এটা পারবা তুমি? জি স্যার। অ্যাকাউন্টস রিসিভেবল এর উপরে 5% অনাদায় দেনা সঞ্চিতি ধরার পর এই 5% স্যার আপনি তো আমাকে ডাকতেছেনই না। হ্যাঁ আহারে স্যার তিথির আপনি কথা আমাকে সারি বললেন। ডাকতেছেনই না। ও তিথি আসছে নাকি? স্যার কখন আসছি? ও মা, তুমি একবার সাউন্ড করবা তো? আমি তো মনে করছি আজকে তিথি নাই, আমি তো সেই শুরু থেকে ধরালো দিছি না তিথি নাই। স্যার। তুমি আসছো? তুমি কতক্ষণ আগে আসছো? জি স্যার। কতক্ষণ আগে আসছো? স্যার আমি 35-এ আসছি, স্নান করতে গেছিলাম তো। ও ঠিক আছে, অসুবিধা নাই। তুমি মনে হয় খেয়াল করে দেখবা এই ক্লাসটা রেকর্ড হইতেছে, দেখছো? জি স্যার দেখছি। অনেক ইম্পর্টেন্ট কিন্তু ক্লাস। তারপরে স্যার আমাকে স্যার ডাক দিবেন না? আচ্ছা আচ্ছা, স্যার ডাকবো। ওদেরই খালি বলতেছেন। না না না, ডাকবো, কিন্তু আমি তোমার দেখি নাই। আমি তো মনে করছি এখন আমাদের থেকে শুধু তিথি, তিথিরে ডাকবেন। আমাদের তিথি মহারানী এখনো মনে হয় স্নান করছে, স্নান এখনো, তাই মনে করছি। যাক, তুমি যখন আসছো তোমার ডাক, অসুবিধা নাই। কিন্তু তুমি এই অঙ্কটা গোড়া থেকে দেখার জন্য ভিডিওটা দেখে লো, বুঝছো? এবং নিজে নিজে আচ্ছা, অঙ্কটা স্যার। করে ফেলা, নিজে নিজে পুরো অঙ্কটা করে ফেলাবা। ইনকাম স্টেটমেন্ট আচ্ছা। এবং মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট এবং ক্লাসিফাই ব্যালেন্স শিট ভালো মতন পারতেই হবে, ভালো মতন পারতেই হবে। কি বলছি বুঝছো? আগে আমরা জি 8টা স্যার। ইউনিটের মধ্যে যে কটা অঙ্ক করেছি, বাট আজকে থেকে সামনে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত আমার প্রত্যেকটা ইউনিটের মধ্যে একটা করে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট থাকবে, এবং সেই অঙ্কগুলো অবশ্যই পারতে হবে। এগুলো সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমি কিন্তু বলে দিলাম যে এই মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট যেগুলো আমি এখন দিব তোমাদেরকে, এগুলো থেকে কিন্তু কোন একটা অঙ্ক তোমাদের পরীক্ষাতে চলে আসবে। তো ঠিক আছে, তুমি যখন আসছো তখন জি তোমার স্যার। পরেরটা জিজ্ঞাসা করবো না। কিন্তু আমাকে বলো তো, তোমার রিকোয়ার্ড প্রভিশন যে 3 নম্বর সমন্বয় আমি এতক্ষণ সুস্মিতাকে জিজ্ঞাসা করছিলাম, তুমি কি এটা বুঝছো? এটা কিভাবে বের করবা? জি দেনাদারের উপরে, স্যার। দেনাদারের উপর ধরবা হচ্ছে দেন 5%। 5%। সেইটা আমাদের অপারেটিং এক্সপেন্সের আন্ডারে বসবে, সেলিং এর আন্ডারে। আর একবার এটা অ্যাকাউন্টস রিসিভেবল থেকে বাদ যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, এবার তুমি বলো, স্যালারিজ যেটা 1200 টাকা বকেয়া আছে, এটা কি কি কোথায় কোথায় বসাবে বলো তো? স্যালারিজ আনপেইড রয়েছে 1200 টাকা, কোথায় কোথায় বসবে বলো? বলো তিথি, স্যালারিজ এক্সপেন্স 1200 টাকা আনপেইড রয়েছে, এটা কোথায় কোথায় বসবে? তিথি শুনতে পাচ্ছ? জি স্যার স্যার। এই asset কেন যাবে? স্যালারিজ Library। এক্সপেন্স 1200 টাকা আনপেইড, এটা কোথায় কোথায় যাবে? একবার যোগ হবে, অ্যাড হবে, আর একবার কারেন্ট তাহলে স্যালারিজ এক্সপেন্সটা একবার স্যালারিজ এর সাথে যোগ হবে। যে কোনো যোগ খরচ হবে যদি আর বকেয়া থাকে তাহলে সেটা ওই খরচের তাহলে সাথে স্যার যোগ এটা হয়ে যায়। স্যার আর এটা আরেকবার, আর কি হবে, দায় হবে। আরেকবার কারেন্ট লায়াবিলিটি পাশে বসবে। জি স্যার। তাহলে স্যালারিজ এক্সপেন্স যেটা আনপেইড রয়েছে এটা স্যালারির সাথে একবার যোগ হবে, আরেকবার কারেন্ট লায়াবিলিটি পাশে বসবে। ঠিক আছে, আচ্ছা তুমি আরেকটা সমন্বয় বলো তো, প্রিপেইড ইন্স্যুরেন্স রয়েছে 400 টাকা, এটা কি করব? ইন্স্যুরেন্সটা যদি প্রিপেইড হয় তাহলে এটা কি করব?
আর ইন্স্যুরেন্স সাথে যোগ করব আর প্রিপেড হবে হলাম কারেন্ট অ্যাসেট। অগ্রিম প্রিপেড এটা ইন্স্যুরেন্স থেকে বাদ যাবে না স্যার। বাড়তি যাবে, আমি হয়তো বলছি। আচ্ছা, এরপরেটা দেখো, তাহলে প্রিপেড ইন্স্যুরেন্সটা আমরা ইন্স্যুরেন্স থেকে বাদ দিয়ে দিব, খরচ অগ্রিম হলে সেটা খরচ থেকে বাদ হয়ে স্যার যায়। অগ্রিম হলে বিয়োগ যায় স্যার। আরেকবার তিথি কোথায় বসবে? স্যার আরেকটা স্যার অ্যাসেটস এ বসবে। কারেন্ট অ্যাসেটের মধ্যে বসবে, শুধু অ্যাসেট বলবা না। জি শুধু স্যার। অ্যাসেট বললে আমার আচ্ছা, শুধু অ্যাসেট বললে কারেন্ট আমার অ্যাসেট। লজ্জা লাগে, বুঝছো? শুধু অ্যাসেট বললে আমার লজ্জা লাগে, বলবা কারেন্ট অ্যাসেট, বুঝছো? জি স্যার। ডেপ্রিসিয়েশন ফার্নিচার এন্ড ফিকচার্স বাই 5% আর ইকুইপমেন্টের উপর 10%। আচ্ছা, সম্পত্তির উপর যে অবচয়গুলো ওনারা ধরতে বলে, এই অবচয়গুলো সব আমাদের অপারেটিং এক্সপেন্স না? জি স্যার। সম্পত্তির উপর স্যার। আমাদের যে অবচয়গুলো ধরতে বলে, এই অবচয়গুলো সব অপারেটিং এক্সপেন্স না বলো তো? হ্যাঁ তাহলে ফার্নিচারের স্যার। উপর ধরবা 5%। হ্যাঁ বলো। দেখো, ফার্নিচারের উপর ধরবা 5%, এই 14,000 উপর ধরবা 5%, তাহলে 700 টাকা হবে বোধহয়, তাই না? দেখো তো। আর ইকুইপমেন্টের উপর ধরবা 10%। দেখো, আমাদের ইকুইপমেন্টটা ছিল কত? 20,000, এর উপর ধরবো 10%, 2,000 টাকা। আচ্ছা, তোমার বলো তো, এই সমস্ত সম্পত্তিগুলোর উপর যে অবচয়টা ধরলাম, এই অবচয়গুলো তো সব অপারেটিং এক্সপেন্সে বসবে। আর একবার কোথায় লিখবা বলো তো? আর একবার কোথায় লিখবা? স্যার ফিক্সড অ্যাসেট এসে স্যার এই সম্পত্তিগুলো লিখে বাদ যাবে। আর এই সমস্ত অবচয়গুলো আরেকবার তোমরা ফিক্সড অ্যাসেট থেকে বাদ দিয়ে দিবা। আর একবার ফিক্সড অ্যাসেট থেকে বাদ দিয়ে দিবা। তাহলে এই যে ডেপ্রিসিয়েশন গুলো আমরা ধরবো, এগুলো সব আমরা অপারেটিং এক্সপেন্সের মধ্যে একবার লিখবো। আবার যার যার অ্যাসেট থেকে আবার অ্যাসেট পাশে এটা আমরা মাইনাস করে দিব। যদিও 6টার সমন্বয় বেশ কয়েকটা রেও মিলেও আইটেম আছে, অঙ্কটা একটু বড় বড় দেখা যায়, কিন্তু আমাদের কি মনে হয় এই অঙ্কটা কি তোমরা করতে পারবে না সবাই? জি স্যার। দিদি, আমি কিন্তু পিডিএফটা দিয়ে দিয়েছি এই শীটের। মডেল কোশ্চেন 1 এর পিডিএফটা কিন্তু স্যার। অলরেডি দিয়ে দিয়েছি, এটা প্রিন্ট করে নিবা ডাউনলোড সাথে করছি সাথে। স্যার। সাথে সাথে জি এটা স্যার। প্রিন্ট ডাউনলোড করার পর এটা সাথে সাথে আশেপাশ থেকে, তুমি কি ঢাকায় আসছো? দিদি কি ঢাকায় আসছো? জি স্যার। সবাই জি ঢাকায় স্যার। চলে আসছে। হ্যাঁ, এখন দ্রুত কোন একটা জায়গা থেকে এটা প্রিন্ট করে সাথে রেখে দিবা, কারণ ঠিক পরীক্ষার হলে যখন তোমরা ঢুকতে যাবা, তার আগের দিন রাত্রেবেলা তোমাকে যে অঙ্কগুলো করে যেতে হবে, আমাদের এই মডেল কোশ্চেনের মধ্যে সেই অঙ্কগুলো রয়েছে, বুঝছো? জি। এইগুলো করে যাওয়ার জন্য এই শীটটা প্রিন্ট করে রেখে দিবা, যাতে এটা টেবিলের উপর রেখে মোবাইলে দেখে দেখে তার অঙ্ক করা যায় না। যায়? এই মোবাইল দেখে দেখে কি না অঙ্ক করা স্যার। যায়? তাহলে শীটটা প্রিন্ট করে না। নিলে টেবিলে রেখে তুমি অঙ্কগুলো করতে পারবা। ঠিক আছে? তাহলে এই 1 জি নম্বর স্যার। ইউনিটের 10 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাজ। আমি সামনের ক্লাসে 2 নম্বর মডেল কোশ্চেন শুরু করব। ঠিক আছে? সামনের ক্লাসে আমি 2 নম্বর মডেল কোশ্চেন শুরু করব। আজকে তাহলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আদাব।